হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইন্যান্স উইথ নরেন। আপনি যদি স্টক মার্কেটের বিগিনার হন তো এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব মোস্ট ইম্পর্ট্যান্ট 139টা স্টক মার্কেট রিলেটেড টার্ম। স্টক মার্কেট একটা প্ল্যাটফর্ম যেটা পাবলিককে কোম্পানিতে ইনভেস্ট করার ফেসিলিটি দেয়। শেয়ার, প্রত্যেক কোম্পানির ওনারশিপকে ছোট ছোট ভাগে ভাগ করা হয়, এটাকে শেয়ার বা স্টক বলে। আইপিও, যখন কোনো কোম্পানি ফার্স্ট টাইম পাবলিককে শেয়ার সেল করে তখন তাকে আইপিও বলে। আইপিওর পুরো কথা হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। মেনলাইন আইপিও, যখন শেয়ার মার্কেট থেকে 100 কোটি টাকার বেশি আইপিওর মাধ্যমে তোলা হয় সেটাকে মেনলাইন আইপিও বলে। এসএমই আইপিও, যখন শেয়ার মার্কেট থেকে 100 কোটি টাকার কম আইপিওর মাধ্যমে তোলা হয় সেটাকে এসএমই আইপিও বলে। এফপিও, কোম্পানির আইপিওর পরে কখনো পাবলিককে শেয়ার সেল করে তখন তাকে এফপিও বলে। এফপিওর পুরো কথা হচ্ছে ফলো অন পাবলিক অফারিং। শেয়ার হোল্ডার, কোম্পানির শেয়ার যাদের কাছে আছে তাদের শেয়ার হোল্ডার বলা হয়। স্টক এক্সচেঞ্জ একটা প্ল্যাটফর্ম যেখানে শেয়ার বাই এবং সেল করা যায়। ইন্ডিয়ায় দুটো স্টক এক্সচেঞ্জ আছে, একটা এনএসসি একটা বিএসসি। মার্কেট ক্যাপ মানে হচ্ছে কোনো কোম্পানিকে পুরো কিনতে গেলে কত টাকা লাগবে। সেন্সেক্স মানে বোম্বে স্টক এক্সচেঞ্জের 30টা হাইয়েস্ট মার্কেট ক্যাপ কোম্পানিগুলোর অ্যাভারেজ পারফরমেন্স, এটাই হলো সেন্সেক্স। নিফটি পুরো কথা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লিস্টেড 50টা হাইয়েস্ট মার্কেট ক্যাপ কোম্পানির অ্যাভারেজ পারফরমেন্সকে বোঝায়। ডিম্যাট অ্যাকাউন্ট, ডিজিটাল অ্যাকাউন্ট একটা যেখানে আমাদের কেনা শেয়ারগুলো ডিজিটাল ফর্মে সেভ হয়ে থাকে, এটাকেই ডিম্যাট অ্যাকাউন্ট বলে। হোল্ডিং, ডিম্যাট অ্যাকাউন্টে থাকা শেয়ারগুলোকেই হোল্ডিং বলে। ট্রেডিং অ্যাকাউন্ট হলো একটা ডিজিটাল অ্যাকাউন্ট যেখানে আমরা শেয়ার কিনতে ও বিক্রি করতে পারি, এটাকেই ট্রেডিং অ্যাকাউন্ট বলে। ব্রোকার, এক্সচেঞ্জ রেজিস্টার কোম্পানি একটা যেটা আমাদের ট্রেডিং ও ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে সাহায্য করে। ব্রোকারেজ, শেয়ারকে বাই এবং সেল করার জন্য আমাদের ব্রোকারকে কিছু চার্জ দিতে হয়, এটাকেই ব্রোকারেজ বলে। ডিপি চার্জ, ডিম্যাট অ্যাকাউন্ট থেকে শেয়ার সেল এবং বাই করার জন্য যে চার্জটা লাগে সেটাকে ডিপি চার্জ বলে। স্ট্যাটুটরি চার্জেস, এটা একটা ম্যান্ডেটরি চার্জ, এটা সাধারণত গভর্নমেন্টকে পে করতে হয় যখন আমরা শেয়ার বাই এবং সেল করি। ইনভেস্টিং, যখন কোনো কোম্পানিতে শেয়ার আমরা লং টার্মের জন্য কিনি এটাকে ইনভেস্টিং বলে। ট্রেডিং, যখন কোনো কোম্পানির শেয়ার শর্ট টাইমের জন্য বাই এবং সেল করে প্রফিট বানানোর চেষ্টা করা হয় এটাকেই ট্রেডিং বলে। লিভারেজ বা মার্জিন ট্রেডিং, যখন আমরা কম অ্যামাউন্টে ব্রোকারের থেকে টাকা নিয়ে শেয়ার কেনা ও বিক্রি করি এটাকেই লিভারেজ বা মার্জিন ট্রেডিং বলে। ইন্ট্রাডে ট্রেডিং, যখন আমরা কোনো শেয়ারকে যেদিন কিনি সেদিনই বিক্রি করি এটাকে ইন্ট্রাডে ট্রেডিং বলা হয়। সুইং ট্রেডিং, যখন আমরা কোনো শেয়ারকে একদিন থেকে কিছু সপ্তাহ হোল্ড করার পর সেল করা হয় এটাকে সুইং ট্রেডিং বলে। শেয়ার প্লেজিং, যখন শেয়ারকে ব্রোকারের কাছে জমা রেখে তার এগেনস্টে লোন নেওয়া হয় সেটাকে শেয়ার প্লেজিং বলে। বন্ড এক রকমের ইনভেস্টমেন্ট যেটা কোম্পানি বা অর্গানাইজেশনকে লোন হিসাবে দেওয়া হয়, এর বদলে আমরা ইন্টারেস্ট পাই। বুল মার্কেট, যখন বেশিরভাগ কোম্পানির শেয়ার প্রাইসগুলো বাড়তে থাকে এবং ইনভেস্টরদের প্রফিট হয় এই সময়টাকে বুল মার্কেট বলে। বিয়ার মার্কেট, যখন বেশিরভাগ কোম্পানির শেয়ার প্রাইসের দাম কমতে থাকে এবং ইনভেস্টরদের লস হয় এই সময়টাকে বিয়ার মার্কেট বলে। স্টক মার্কেট বাবেল, স্টক মার্কেট যখন উপর দিকে যায় এবং বেশিরভাগ কোম্পানির শেয়ার প্রাইসগুলো ফান্ডামেন্টাল কোনো কারণ ছাড়া যখন বাড়তে থাকে এটাকে স্টক মার্কেট বাবেল বলা হয়। মিউচুয়াল ফান্ড, এটা একটা কমন ফান্ড যেখানে অনেক লোকের টাকা একত্রিত হয় এবং ফান্ড ম্যানেজার সেই টাকাগুলোকে স্টক মার্কেটে ইনভেস্ট করে। এর পুরো কথা হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। মিউচুয়াল ফান্ডের ভেতরে লোকের কত টাকা ইনভেস্ট আছে এটাকে AUM বলে। মিউচুয়াল ফান্ড ইউনিট, কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পর আমাদের মিউচুয়াল ফান্ডের ইউনিট রিসিভ হয়, যেমন কোনো কোম্পানিতে ইনভেস্ট করার পর আমাদের কোম্পানির শেয়ার রিসিভ হয়, এটাকে মিউচুয়াল ফান্ড ইউনিটস বলে। NAV, মিউচুয়াল ফান্ডের ইউনিটস প্রাইসকে NAV বলে। প্রত্যেক দিন মার্কেট বন্ধ হওয়ার পর NAV চেঞ্জ হয়। NAVর ফুল ফর্ম হলো নেট অ্যাসেট ভ্যালু। এক্সপেন্স রেশিও, মিউচুয়াল ফান্ডে আমাদের পয়সা ইনভেস্ট করার জন্য আমাদের থেকে ফিস নেয়, এটাকে এক্সপেন্স রেশিও বলে। অনেক সময় এটাকে টোটাল এক্সপেন্স রেশিও বলে। এক্সিট লোড, অনেক মিউচুয়াল ফান্ড আছে একটা ফিক্সড টাইম পর্যন্ত ইনভেস্ট করতে হয়, যদি এই ফিক্সড টাইমের আগে আমরা মিউচুয়াল ফান্ড ইউনিটগুলোকে ভাঙিয়ে ফেলি তাহলে আমাদের একটা চার্জ দিতে হয়, এই চার্জটাকেই এক্সিট লোড বলে। রিটসের ফুল ফর্ম হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, এটা এমন একটা ফান্ড যেটা শুধুমাত্র রেন্ট জেনারেটিং কমার্শিয়াল প্রপার্টিগুলোতে ইনভেস্ট করে। ইকুইটি, কোম্পানির ওনারশিপকে ইকুইটি বলে। ইকুইটি মিউচুয়াল ফান্ড, এটা এমন একটা মিউচুয়াল ফান্ড যেটা শুধুমাত্র কোম্পানি শেয়ারে ইনভেস্ট করে। ইন্ডেক্স ফান্ড, এটা এমন একটা মিউচুয়াল ফান্ড যেটা ইন্ডেক্সকে কপি করে এবং ইন্ডেক্সের যেটা পারফরমেন্স হয় প্রায় সেটাই ইন্ডেক্স ফান্ডেরও পারফরমেন্স হয়। ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড, যখন আমরা কোনো মিউচুয়াল ফান্ডকে ডাইরেক্টলি কিনি কোনো মিউচুয়াল ফান্ড এজেন্টকে ছাড়া সেই ফান্ডগুলোকে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড বলে। ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের রেগুলার মিউচুয়াল ফান্ডের থেকে ফিস কম। রেগুলার মিউচুয়াল ফান্ড, যখন আমরা কোনো মিউচুয়াল ফান্ড কিনি সেটা যদি কোনো মিউচুয়াল ফান্ড এজেন্টের মাধ্যমে কেনা হয় সেটাকে রেগুলার মিউচুয়াল ফান্ড বলে। রেগুলার মিউচুয়াল ফান্ডের ফিস অনেক বেশি থাকে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের থেকে। লামসাম ইনভেস্টমেন্ট,
যখন একেবারে বড় অ্যামাউন্ট মিউচুয়াল ফান্ড বা স্টকে ইনভেস্ট করা হয় তখন এটাকে লামসাম ইনভেস্টমেন্ট বলে। কুপন রেট, বন্ডে ইনভেস্ট করার জন্য আমাদের বন্ডের যে পেপারের রেটটা লেখা থাকে সেটাকেই কুপন রেট বলে। গভর্নমেন্ট বন্ড, যে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের বন্ডকে গভর্নমেন্ট বন্ড বলে। গভর্নমেন্ট বন্ড সাধারণত এফডির থেকে বেশি রিটার্ন দেয়। কর্পোরেট বন্ড, প্রাইভেট কোম্পানির বন্ডগুলোকে কর্পোরেট বন্ড বলে। সাধারণত গভর্নমেন্ট বন্ডের থেকে কর্পোরেট বন্ডের ইন্টারেস্ট রেট বেশি হয়। ডেট মিউচুয়াল ফান্ড, সাধারণত যে মিউচুয়াল ফান্ডগুলো বন্ডে ইনভেস্ট করে সেই মিউচুয়াল ফান্ডগুলোকে ডেট মিউচুয়াল ফান্ড বলা হয়। হাইব্রিড ফান্ড, হাইব্রিড ফান্ড মানে হচ্ছে যখন কোনো মিউচুয়াল ফান্ড বন্ড এবং শেয়ারে দুটোতেই ইনভেস্ট করবে এটাকে হাইব্রিড মিউচুয়াল ফান্ড বলে। ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড, যখন কোনো মিউচুয়াল ফান্ড ফরেন কান্ট্রিতে ইনভেস্ট করে তখন এটাকে ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড বলে। ইকুইটি মার্কেট, এটা এমন একটা মার্কেট যেখানে কোনো কোম্পানির ওনারশিপ বাই এবং সেল করা যায়, এটাকে ইকুইটি মার্কেট বলে। আমরা এটাকে অনেকে স্টক মার্কেটও বলি। ফরেক্স মার্কেট, এটা এমন একটা মার্কেট যেখানে আলাদা আলাদা দেশের কারেন্সি ট্রেডিং হয়, যেমন ইউএস ডলার, ইন্ডিয়ান রুপি, চাইনিজ ইউয়ান। কমোডিটি মার্কেট, যেই মার্কেটে আলাদা আলাদা কমোডিটি ট্রেডিং হয় সেই মার্কেটটাকেই কমোডিটি মার্কেট বলে। কমোডিটি বলতে যেমন গোল্ড, ক্রুড অয়েল, সিলভার, প্ল্যাটিনাম এগুলোকে বোঝায়। গোয়িং লং, কোনো শেয়ারকে বাই করে প্রফিট বানানোর চেষ্টা করাকেই গোয়িং লং বলে। বিটা, বিটা আমাদের দেখতে সাহায্য করে কোনো স্টকের ভলিটিলিটি স্টক মার্কেটের ইন্ডেক্সের তুলনায় কতটা। বিটা 2 মানে হচ্ছে স্টক মার্কেটের ইন্ডেক্সের তুলনায় স্টকটার ভলিটিলিটি দুগুণ। ভলিউম, একদিনে কোনো কোম্পানি কতটা শেয়ার বাই এবং সেল হচ্ছে এটাকেই ভলিউম বলে। বিড প্রাইস, হাইয়েস্ট প্রাইস যেটা কোনো ইনভেস্টার বাই করার জন্য অর্ডার প্লেস করেছে। আস্ক প্রাইস, লোয়েস্ট প্রাইস যেটা কোনো ইনভেস্টার সেল করার জন্য অর্ডার প্লেস করেছে। বিড আস্ক স্প্রেড, কোনো শেয়ারে বিড এবং আস্ক প্রাইসের মধ্যে ডিফারেন্সকে বিড আস্ক স্প্রেড বলে। সার্কিট লিমিট, বেশিরভাগ কোম্পানির শেয়ার একটা দিনের নির্দিষ্ট দাম কমতেও বাড়তে পারে, এটাকেই সার্কিট লিমিট বলে। সার্কিট লিমিট সাধারণত 2 থেকে 20% পর্যন্ত হয়। ফেস ভ্যালু, ফেস ভ্যালু মানে হচ্ছে কোনো কোম্পানি শুরু হওয়ার সময় একটা শেয়ারের দাম কত ছিল। কর্পোরেট অ্যাকশন, কোম্পানি শেয়ার হোল্ডারদের জন্য 5টা রকমের ডিসিশন নিতে পারে, এটাকেই কর্পোরেট অ্যাকশন বলে। 1 নম্বর হচ্ছে ডিভিডেন্ড দেওয়া, 2 নম্বর হচ্ছে বোনাস শেয়ার, 3 নম্বর হচ্ছে স্টক স্প্লিট, 4 নম্বর হচ্ছে বাইব্যাক, 5 নম্বর হচ্ছে রাইট ইস্যু। ডিভিডেন্ড, কোম্পানি যদি চায় কোম্পানির প্রফিটের একটা অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে থাকে, এটাকেই ডিভিডেন্ড বলে। বোনাস শেয়ার, যখন কোম্পানি এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের এক্সট্রা কোনো টাকা ছাড়াই ফ্রিতে শেয়ার দেয় সেটাকেই বোনাস শেয়ার বলে। স্টক স্প্লিট, যখন কোম্পানি একটা শেয়ারকে অনেক শেয়ারে ডিভাইড করে এটাকে স্টক স্প্লিট বলে। বাইব্যাক, যখন কোম্পানি তার নিজের শেয়ারকে স্টক মার্কেটে বাই করে তখন এটাকে বাইব্যাক বলে। রাইট ইস্যু, এটা একটা ফান্ড রেজ করার প্রসেস, কোম্পানি এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের থেকে টাকা তোলার জন্য বাজারে কম দামে শেয়ার ইস্যু করে। এক্স ডেট, কোনো কর্পোরেট অ্যাকশনে বেনিফিট নেওয়ার জন্য কোম্পানির শেয়ারটা ফিক্সড রেটের আগে বাই করতে হয়, এই ফিক্সড রেটটাকেই এক্স ডেট বলে। রিটেন্ড আর্নিং, প্রফিট থেকে ডিভিডেন্ড দেওয়ার পর কোম্পানির যে পয়সা নিজের কাছে থাকে সেটাকে রিটেন্ড আর্নিং বলে। টেকনিক্যাল অ্যানালিসিস, শেয়ার প্রাইসের চার্টকে অ্যানালিসিস করার মাধ্যমে শেয়ার প্রাইসের ফিউচার মুভমেন্টকে প্রেডিক্ট করাকেই টেকনিক্যাল অ্যানালিসিস বলে। ফান্ডামেন্টাল অ্যানালিসিস, কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং বিজনেস ডিটেল অ্যানালিসিস করাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলে। ইন্ট্রিনসিক ভ্যালু, প্রত্যেক কোম্পানি বিজনেস হিসাবে কোম্পানির একটা নির্দিষ্ট ভ্যালু হয়ে থাকে যেটাকে ইন্ট্রিনসিক ভ্যালু বলে। ইন্ট্রিনসিক ভ্যালু এবং শেয়ার প্রাইস দুটো সবসময় আলাদা হয়। ওভার ভ্যালু শেয়ার, কোম্পানির শেয়ার প্রাইস যদি ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে বেশি হয় তখন তাকে ওভার ভ্যালু শেয়ার বলে। ভ্যালু ইনভেস্টিং, যখন শেয়ারকে ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে কম প্রাইসে বাই করা হয় তখন তাকে ভ্যালু ইনভেস্টিং বলে। ভ্যালুয়েশন একটা প্রসেস যেটার মাধ্যমে আমরা দেখতে পারি যে কোম্পানিটা আন্ডার ভ্যালু না ওভার ভ্যালু। পোর্টফোলিও, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টের কালেকশনকে পোর্টফোলিও বলে। সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি বোর্ড অফ এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, এটা ইন্ডিয়ান স্টক মার্কেটকে রেগুলেট করে। এসিসি, এটার ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এটা ইউএসএ স্টক মার্কেটকে রেগুলেট করে। স্কোরসের ফুল ফর্ম হচ্ছে সেবি কমপ্লায়েন্ট রিয়েডেস সিস্টেম, ইন্ডিয়ান স্টক মার্কেটে কোনো যদি ফ্রড হয় এখানে অভিযোগ জানানো যায়। ইনসাইডার ট্রেডিং, কোনো কোম্পানির ইনফরমেশন যেটা শুধুমাত্র কোম্পানি এমপ্লয়ীদের জানার কথা, সেই ইনফরমেশন লিক হয়ে যদি কেউ শেয়ার মার্কেটের প্রফিট বানায় সেটাকে ইনসাইডার ট্রেডিং বলে। ইনসাইডার ট্রেডিং একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্ট যেটা কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এবং ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ দেখা যায়। ইনকাম স্টেটমেন্ট, একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটার মাধ্যমে কোনো কোম্পানির একটা নির্দিষ্ট টাইমে কত সেল, কত এক্সপেন্স, কত প্রফিট বা লস হয়েছে এটা বোঝা যায়। রেভিনিউ, একটা কোম্পানির ফিক্সড টাইমে কত টাকা টোটাল সেল হয়েছে এটাকে রেভিনিউ বলে। নেট ইনকাম, কোম্পানির ফিক্সড টাইমে কত টাকার টোটাল প্রফিট বা লস হয়েছে এটাকে নেট ইনকাম বলে। ইপিএস এর ফুল ফর্ম হচ্ছে আর্নিং পার শেয়ার। ইপিএস মানে কোম্পানি একটা নির্দিষ্ট
নির্দিষ্ট টাইমে একটা শেয়ার পিছু কত টাকা প্রফিট বা লস করেছে। অ্যাসেট মানে যেটা আমরা ক্যাশে বদলাতে পারি, যেমন ইনভেস্টমেন্ট, ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি এটসেট্রা। লায়াবিলিটি মানে আলাদা আলাদা টাইপের লোন যেটা কোম্পানিকে ফিউচারে মেটাতে হবে। বুক ভ্যালু, কোম্পানি পুরো লায়াবিলিটি মেটানোর পর শেয়ার হোল্ডারদের জন্য কত পরিমাণ টাকা বেঁচে থাকবে, এটাকেই বুক ভ্যালু বলে। ব্যালেন্স শিট, এটা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটার মাধ্যমে দেখা যায় যে কোনো কোম্পানির কত পরিমাণ অ্যাসেট, কত পরিমাণ লায়াবিলিটি এবং শেয়ার হোল্ডারদের ইকুইটি কত আছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটার মাধ্যমে দেখা যায় যে কোম্পানির কাছে টোটাল কত ক্যাশ আছে এবং ক্যাশগুলো কোথা থেকে এসছে এবং কোথায় গেছে। এটাকে সাধারণত 3টে ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি, দ্বিতীয় হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি, তৃতীয় হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি। অপারেটিং অ্যাক্টিভিটির মাধ্যমে বোঝা যায় যে কোম্পানির মেইন বিজনেস থেকে কত পরিমাণ ক্যাশ জেনারেট হয়েছে। ইনভেস্টিং অ্যাক্টিভিটি, কোম্পানি কোথায় কত টাকা ইনভেস্ট করেছে, ইনভেস্টমেন্ট থেকে কত টাকা জেনারেট হয়েছে। ফিনান্সিং অ্যাক্টিভিটি থেকে বোঝা যায় যে কোথা থেকে কোম্পানি কত টাকা রেজ করেছে এবং যদি কোম্পানি বাইব্যাক বা ডিবেঞ্চার রিডিম করে থাকে এটাও এখান থেকে বোঝা যায়। ফ্রি ক্যাশ ফ্লো মানে কোম্পানির কাছে রিয়েল ক্যাশ প্রফিট কত এসছে, যেটা কোম্পানির ওনার চাইলে কোম্পানি থেকে বের করে নিয়ে যেতে পারে। এজিএম এর ফুল ফর্ম হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং। কোম্পানি প্রতি বছরের শেষে একটা মিটিং রাখে যেখানে কোম্পানির শেয়ার হোল্ডাররা এসে দেখতে পারে যে কোম্পানির একটা বছরে কি প্রোগ্রেস হয়েছে। এই মিটিংটাকে অ্যানুয়াল জেনারেল মিটিং বলে। অ্যানুয়াল রিপোর্ট, এটা একটা কর্পোরেট ডকুমেন্ট। কোম্পানির সারা বছরের ফাইন্যান্সিয়াল রিপোর্ট, সাথে বিজনেস ডিটেল এবং ফিউচারের কি প্ল্যান সেটা এটাই থাকে। এটা অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে পাবলিশ হয়। কোয়ার্টারলি রেজাল্ট, এটা প্রত্যেক 3 মাস অন্তর কোম্পানি পাবলিশ করে। এটা থেকে কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্স কি সেটা বোঝা যায়। কনফারেন্স কল, এটা কোম্পানি প্রত্যেক কোয়ার্টারলি রেজাল্টের শেষে রাখে। শেয়ার হোল্ডার এবং রিসার্চ অ্যানালিস্টরা গিয়ে কোম্পানির ম্যানেজমেন্টের কাছে কোশ্চেন করতে পারে কোম্পানির পারফরমেন্সকে নিয়ে। ডিভিডেন্ড ইল্ড, কারেন্ট মার্কেট প্রাইসে শেয়ারকে বাই করলে কত পার্সেন্টেজ রিটার্ন ডিভিডেন্ড থেকে পাওয়া যাবে, এটাকে ডিভিডেন্ড ইল্ড বলে। পিই রেশিওর ফুল ফর্ম হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। 1 টাকা আর্নিং এর জন্য কত গুণ প্রাইস ইনভেস্টাররা দিচ্ছে, এটার মাধ্যমে বোঝা যায়। পিবি রেশিওর ফুল ফর্ম হচ্ছে প্রাইস টু বুক রেশিও। এটা থেকে বোঝা যায় যে ইনভেস্টাররা 1 টাকা নেটওয়ার্থ বা বুক ভ্যালুর জন্য কত গুণ প্রাইস পে করছে। প্রাইস টু সেল রেশিও, এটা থেকে বোঝা যায় যে ইনভেস্টাররা 1 টাকা রেভিনিউর জন্য কত গুণ প্রাইস দিচ্ছে। ডেট টু ইকুইটি রেশিও, কোম্পানি 1 টাকা নেটওয়ার্থের জন্য কত টাকা লোন নিয়ে রেখেছে, এটার মাধ্যমে বোঝা যায়। ডেট টু ইকুইটি রেশিও 1-এর কম হলে সেভ মনে করা হয়। পেগ রেশিওর ফুল ফর্ম হচ্ছে প্রাইস আর্নিং টু গ্রোথ। পেগ রেশিওর মাধ্যমে বোঝা যায় যে কোম্পানি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড। যদি 1-এর থেকে কম হয় তাহলে আন্ডার ভ্যালুড, যদি 1-এর থেকে বেশি হয় তাহলে ওভার ভ্যালুড। ইন্টারেস্ট কভারেজ রেশিও, কোম্পানি লোনের ইন্টারেস্ট কত সহজে পেমেন্ট করতে পারে, এটা থেকে বোঝা যায়। ইন্টারেস্ট কভারেজ রেশিও যদি 3-এর বেশি হয় তাহলে সেভ মনে করা হয়। আরওই ফুল ফর্ম হচ্ছে রিটার্ন অন ইকুইটি। কোম্পানির শেয়ার হোল্ডার ইকুইটির ওপর কত পার্সেন্টেজ রিটার্ন বানিয়েছে সেটাকেই আরওই বলে। 15% বেশি আরওই ভালো মনে করা হয়। আরওআই এর ফুল ফর্ম হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমাদের কোনো ইনভেস্টমেন্টে যত প্রফিট হয় এটাকেই আরওআই বলে। ইনভেন্টরি টার্নওভার রেশিও, কোম্পানি একটা নির্দিষ্ট টাইমে ইনভেন্টরিটা কতবার সেল করে, এটাকে ইনভেন্টরি টার্নওভার রেশিও বলে। অ্যাসেট টার্নওভার রেশিও, কোম্পানি 1 টাকার অ্যাসেটের উপর কত টাকা রেভিনিউ জেনারেট করছে, এটাকেই অ্যাসেট টার্নওভার রেশিও বলে। ডেজ পেয়েবল আউটস্ট্যান্ডিং, কোম্পানি সাপ্লায়ারদের কতদিন পর পেমেন্ট করে, এটা থেকে বোঝা যায়। অ্যাকাউন্ট রিসিভেবল, কোম্পানির কাস্টমাররা অ্যাভারেজ কতদিন পর কোম্পানিকে পেমেন্ট করে, এটা থেকে বোঝা যায়। ব্লু চিপ স্টক মানে যে সমস্ত কোম্পানিগুলো অনেক দিন ধরে মার্কেটে আছে, ফাইন্যান্সিয়ালি সাউন্ড এবং কনসিস্টেন্টলি রিটার্ন দিয়ে যাচ্ছে, সেই সমস্ত স্টকগুলোকে ব্লু চিপ স্টক বলে। যেমন রিলায়েন্স, এইচডিএফসি, টিসিএস। পেনি স্টক মানে লোয়ার প্রাইসের শেয়ারগুলোকেই বোঝায়। এই সমস্ত শেয়ারে ইনভেস্ট করার রিস্কি অনেক। ইনকাম ইনভেস্টিং, এই স্ট্র্যাটেজিটা সাধারণত ডিভিডেন্ড যে সমস্ত কোম্পানিগুলো বেশি দেয় সেই রকম কোম্পানিগুলোতে ইনভেস্ট করা হয়, এই থেকে রেগুলার ইনকাম পাওয়া যায়। গ্রোথ ইনভেস্টিং, যে কোম্পানিগুলোর প্রফিট এবং রেভিনিউ খুব বেশি হারে বাড়ে এমন কোম্পানিতে ইনভেস্ট করাকেই গ্রোথ ইনভেস্টিং বলে। ডাইভার্সিফিকেশন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, যেটা আলাদা আলাদা ইন্ডাস্ট্রি শেয়ারে ইনভেস্ট করা হয়। কোনো একটা ইন্ডাস্ট্রির উপর এফেক্ট পড়লে অন্য স্টকগুলোর উপর যাতে না এফেক্ট পড়ে। মাল্টিব্যাগার স্টক মানে যে স্টকগুলো অনেক গুণ রিটার্ন দিয়েছে, এগুলো কি মাল্টিব্যাগার স্টক বলে। সিএজিআর, যখন কোনো জিনিস কোম্পানি ইন্টারেস্টে বাড়তে থাকে তার অ্যানুয়াল গ্রোথ রেটকে সিএজিআর বলে। পাম্প অ্যান্ড ডাম্প স্কিম, ফেক নিউজ ছড়ানোর মাধ্যমে স্টক প্রাইসগুলোকে বাড়ানো হয় এবং যাদের কাছে স্টকগুলো আছে তারা তখন সেল করে দেয়, এর ফলে শেয়ার
শেয়ার প্রাইস ক্র্যাশ করে যায়। এটাকে পাম্প অ্যান্ড ডাম্প স্কিম বলে। ডিফেন্সিভ স্টক, যেসব কোম্পানির বিজনেসগুলো স্টেবল হয় সেই সব কোম্পানির স্টকগুলোকে ডিফেন্সিভ স্টক বলে। রিসেশন বা মার্কেট কারেকশনের সময় এই সমস্ত স্টকগুলো বেশি কারেকশন হয় না। স্ট্যান্ডালোন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা কোম্পানির মেইন বিজনেসের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে বোঝায়। কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা কোম্পানির মেইন বিজনেস এবং সাবসিডিয়ারি কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে বোঝায়। ক্যাপিটাল গেন, কোনো ইনভেস্টমেন্টকে সেল করে যে প্রফিট হয় সেটাকেই ক্যাপিটাল গেন বলে। ক্যাপিটাল গেন দু রকমের হয়, একটা হচ্ছে শর্ট টার্ম, অন্যটা হচ্ছে লং টার্ম। শর্ট টার্ম ক্যাপিটাল গেন, যদি আমরা কোনো কোম্পানির শেয়ার 1 বছরে কম টাইম হোল্ড করে প্রফিট বানাই তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেন লাগে। শর্ট টার্ম ক্যাপিটাল গেনের রেট হচ্ছে 15%। লং টার্ম ক্যাপিটাল গেন, যদি আমরা কোনো শেয়ার 1 বছরে বেশি সময় হোল্ড করে প্রফিট বানাই তাহলে সেটাকে লং টার্ম ক্যাপিটাল গেন বলে। লং টার্ম ক্যাপিটাল গেনের ট্যাক্স রেট হচ্ছে 10%। ইটিএফ এর ফুল ফর্ম হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এটা একটা অন্যরকম মিউচুয়াল ফান্ড যেটার ইউনিটগুলো একটা শেয়ারের মতো স্টক মার্কেটে ট্রেড করে। ভলাটিলিটি, স্টক প্রাইস তাড়াতাড়ি ওঠানামা করাটাকেই ভলাটিলিটি বলে। ভিক্সের ফুল ফর্ম হলো ভলাটিলিটি ইন্ডেক্স। এটার মাধ্যমে বোঝা যায় যে একটা বছরে ইন্ডেক্স কত পার্সেন্টেজ মুভমেন্ট করতে পারে আইদার ডাইরেকশন। আমাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছি যে ভিক্স 17, এর মানে নিফটি বা সেন্সেক্স 17% আপ বা ডাউন হতে পারে। এসআইপির ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটা একটা ইনভেস্টমেন্ট টুল যেটা ইনভেস্টারদের মিউচুয়াল ফান্ডের স্কিমে নিয়মিত বিরতিতে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্ট করতে দেয়। মার্কেট অর্ডার, যখন আমরা শেয়ারটাকে কেনার জন্য কারেন্ট মার্কেট প্রাইস মানে যে প্রাইসটা চলছে সেই প্রাইসেই অর্ডার প্লেস করি সেটাকে মার্কেট অর্ডার বলে। লিমিট অর্ডার, যখন আমরা শেয়ারকে নির্দিষ্ট দামে কিনতে চাই তার জন্য অর্ডার প্লেস করি তখন সেটাকে লিমিট অর্ডার বলে। স্টপ লস অর্ডার, লসকে লিমিট করার জন্য বাই এবং সেল অর্ডার প্লেস করা হয়, এটাকে স্টপ লস অর্ডার বলে। শর্ট সেলিং, শেয়ার বা ডেরিভেটিভ কন্ট্রাক্টগুলোকে যখন হায়ার প্রাইসে সেল করা হয় এবং লোয়ার প্রাইসে কেনা হয় এটাকেই শর্ট সেলিং বলে। লট সাইজ, কিছু কোম্পানির শেয়ার বা ডেরিভেটিভ কন্ট্রাক্টগুলোকে বান্ডেলেই কেনা ও বিক্রি করা যায়। বান্ডেলে যত কোয়ান্টিটি থাকে সেটাকেই লট সাইজ বলে। লার্জ ক্যাপ স্টক, যে সমস্ত কোম্পানির মার্কেট ক্যাপ 20,000 কোটি টাকার বেশি সেই সমস্ত কোম্পানিগুলোকে লার্জ ক্যাপ স্টক বলে। সেবির মার্কেট ক্যাপ র্যাঙ্ক অনুযায়ী 1 থেকে 100 নম্বর র্যাঙ্ক কোম্পানিগুলোকে লার্জ ক্যাপ স্টক বলে। মিড ক্যাপ স্টক, যে সমস্ত কোম্পানির মার্কেট ক্যাপ 5,000 কোটি টাকা থেকে 20,000 কোটি টাকা পর্যন্ত সেই সমস্ত কোম্পানিগুলোকে মিড ক্যাপ স্টক বলে। সেবির মার্কেট ক্যাপ র্যাঙ্ক অনুযায়ী 101 নম্বর র্যাঙ্ক থেকে 250 নম্বর র্যাঙ্ক অবধি কোম্পানিগুলোকে মিড ক্যাপ স্টক বলে। স্মল ক্যাপ স্টক, যে সমস্ত কোম্পানির মার্কেট ক্যাপ 5,000 কোটি টাকা পর্যন্ত সেই সমস্ত কোম্পানিগুলোকে স্মল ক্যাপ স্টক বলে। সেবির মার্কেট ক্যাপ র্যাঙ্ক অনুযায়ী 251 নম্বর র্যাঙ্কের পরের কোম্পানিগুলোকে স্মল ক্যাপ স্টক বলে। সেন্ট্রাল ব্যাংক হলো একটা পাবলিক ইনস্টিটিউশন যেটা কোনো দেশের মনিটারি পলিসি, মানি সাপ্লাই, ব্যাংককে রেগুলেট করে, ক্যাশ রিজার্ভ এবং ইন্টারন্যাশনাল কারেন্সি কাস্টোডিয়ান, দেশের ক্রেডিটকে কন্ট্রোল করে এবং ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করে, দেশের কারেন্সিকেও রেগুলেট করে, এটাকে সেন্ট্রাল ব্যাংক বলে। ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংক হলো আরবিআই, তেমন ইউএসএ সেন্ট্রাল ব্যাংক হলো ফেড। রেপো রেটকে আমরা অন্যান্য নামে চিনি, সেগুলো হচ্ছে রিপারচেস এগ্রিমেন্ট, রিপারচেস অপশন। কমার্শিয়াল ব্যাংক যখন সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে লোন নেয় এবং কমার্শিয়াল ব্যাংকে সেন্ট্রাল ব্যাংকে যে ইন্টারেস্টটা পে করতে হয় সেটাকে রেপো রেট বলে। রিভার্স রেপো, কমার্শিয়াল ব্যাংকের কাছে যে সারপ্লাস টাকাটা থাকে সেটা যখন সেন্ট্রাল ব্যাংকের কাছে জমা রাখে সেন্ট্রাল ব্যাংক তার জন্য একটা ইন্টারেস্ট দেয়, এই ইন্টারেস্টটাকেই রিভার্স রেপো বলে। এটা ঠিক রেপো রেটের উল্টো। এফআইআই এর ফুল ফর্ম হলো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। বিদেশি বিনিয়োগকারী সংস্থা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তাদের ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর বলে, যেমন ব্ল্যাক রক, কেকেআর। ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, দেশি বিনিয়োগকারী সংস্থা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর বলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ফিউচারে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।